আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে ভাই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। আপনারা ভাই প্রিলি পরীক্ষা দিয়েছেন, আপনারা রিটেন পরীক্ষা দিয়েছেন। প্রিলি এবং রিটেন পরীক্ষায় আপনাদের হার্ড স্কিল পরীক্ষা করা হয়েছে, কিন্তু ভাইভা বোর্ডে আপনাদের হার্ড স্কিলের সাথে সাথে সফট স্কিল পরীক্ষা করা হবে। সফট স্কিল মানে আপনার জেস্চার, পশ্চার, আপনার অ্যাটিটিউড, আপনার সেলফ কনফিডেন্স, সেলফ স্টিম ইত্যাদি। কিন্তু যদি আপনার হার্ড স্কিল ভালো থাকে, অর্থাৎ আপনি যদি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারেন, অটোমেটিক্যালি আপনার সফট স্কিলকেও ইনস্ট্যান্টলি ডেভেলপ করবে। যাই হোক, আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। বিগত ৬-৭ বছরে ভাইভা নিয়ে যে পরীক্ষাগুলো করা হয়েছে, আমি সেগুলি নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন আশা করতেছি। আর যে প্রশ্নগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করেন, আমি যদি সময় পাই প্রশ্নের উত্তর দিব। আমরা অর্থনীতি আলোচনা করতে গেলে প্রতিটি রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দর্শন আছে। একটা বামপন্থী রাজনৈতিক দলের রাজনৈতিক দর্শন আর একটা দক্ষিণপন্থী বা ডানপন্থী রাজনৈতিক দলের দর্শন এক না। তো অর্থনীতি আপনাদের জানতে হলে যে প্রশ্নটা প্রায় আমাদের পরে প্রশ্ন করা হয় ভাইভা বোর্ডে, আমাদের জানতে হবে নেক, NEC, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটা বাংলায় বলা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ। একটা রাষ্ট্রের বা ক্ষমতাধীন সরকারের রাজনৈতিক দর্শন কি হবে, একটা রাষ্ট্রে ক্ষমতাধীন সরকারের রাজনৈতিক আদর্শ কি হবে, সেটা নির্ধারিত হয় নেকে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা জাতীয় অর্থনৈতিক পরিষদে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একটা রাষ্ট্রের রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক আদর্শ অনুযায়ী রাষ্ট্রের জন্য পলিসি তৈরি করে, প্ল্যান তৈরি করে, প্রোগ্রাম তৈরি করে, প্রজেক্ট তৈরি করে। আর এই নেকের চেয়ারম্যান হলো মাননীয় প্রধানমন্ত্রী, আর মেম্বার মন্ত্রিসভার সকল সদস্য আপনার নেকের সদস্য। মনে রাখবেন, নেকের চেয়ারম্যান হলো প্রাইম মিনিস্টার, আর মেম্বার হলো মন্ত্রিসভার সকল সদস্য নেকের সদস্য। নেকের মূল কাজটা কি? নেকের মূল কাজ হলো একটা রাষ্ট্রের, বিশেষ করে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক আদর্শের রূপরেখা নির্ধারণ করা। সেই রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক আদর্শের রূপরেখা অনুযায়ী আপনার ব্যুরোক্রেট বা টেকনোক্রেট তারা দেশের জন্য পলিসি করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে, প্রজেক্ট করে। এটা হলো নেক। তারপরে যে জিনিসটা সম্পর্কে আপনাদের জানতে হবে ভালো করে, সেটা হলো একনেক, NEC, এক্সিকিউটিভ কমিটি of the National Economic Council। প্রিয় ভাইভা পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা লেখার দরকার নাই, আমার ক্লাসটা একটু বুঝেন। আমি মাস পডারের সম্মানিত CE মহোদয়ের কাছে আমার যে ডকুমেন্টটা আছে, আমি ডকুমেন্টটা দিয়ে দিব। আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই যে রাষ্ট্রে যে সহজ কথা, এক কথায় হলো
রাষ্ট্র যে প্রজেক্ট তৈরি করে, প্রজেক্ট, বিশেষ করে প্রজেক্ট, যে সকল প্রজেক্টের মূল্য 50 কোটি টাকা, সেগুলো একনেকে অনুমোদন দেয়। একনেকের অনেক কাজ আছে, এগুলি বলতে গেলে একনেক সম্পর্কে আমি আধা ঘন্টা বলতে পারবো। আপনাদের ভাইবার জন্য যেটা যথেষ্ট, মনে রাখবেন একটা প্রকল্পের মূল্য যদি 50 কোটি টাকা হয় তাহলে সেটা একনেকে যাবে। আর একনেকের প্রধানকে, তাহলে 50 কোটি টাকার নিচে হলে একনেকে যায় না, এতটুকু আপনারা মনে রাখবেন। তবে এতটুকু আরেকটু মনে রাখবেন, এগুলি কিন্তু পরিবর্তন হয়। আমি এখন বলছি 50 কোটি টাকা, 1 মাস পরে অর্থাৎ সরকার আবার ডিসিশন নিতে পারে না 100 কোটি টাকা। অলরেডি কথা হচ্ছে যে 50 কোটি টাকা কম হয়ে যায়, যে 100 কোটি টাকা হলে একনেকে যাওয়ার জন্য এটা কথাবার্তা হচ্ছে। তো বর্তমানে 50 কোটি টাকা আমি এই জন্যই আপনাদেরকে বলছি। এই যে ইসিএনইসি, এটা চেয়ারম্যান কিন্তু প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারম্যান পিএম, প্রাইম মিনিস্টার। তারপরে অল্টারনেটিভ চেয়ারম্যান হলো ফিনান্স মিনিস্টার, মনে রাখবেন। তাহলে একনেকের চেয়ারম্যানকে, একনেকের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার, বিকল্প চেয়ারম্যানকে ফিনান্স মিনিস্টার। আপনাদের লেখার দরকার নেই, আপনারা বুঝেন, আমি সিও মহোদয়কে এটা দিয়ে দেবো। অল্টারনেটিভ। আর সদস্য কারা, মেম্বার কারা? মেম্বার সাধারণত প্রভাবশালী মন্ত্রীরা এটার মেম্বার হয়ে থাকে। সরকার একটা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যারা এটার সদস্য হবে সেখানে বলা হয়। তাহলে নেকে আমরা পাইছি মন্ত্রিসভার সকল সদস্য নেকের সদস্য, কিন্তু একনেকে কিন্তু সকল মন্ত্রী সদস্য না। সাধারণত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা একনেকের সদস্য হয়ে থাকে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই কতজন হইতে পারে। আচ্ছা, তাহলে একনেকের মূল কাজ কি? যে সকল প্রকল্পের মূল্যমান 50 কোটি টাকার ঊর্ধ্বে সেগুলো একনেকে যায়। আচ্ছা, এখন আপনারা বুঝেন। তারপরে হলো আমাদের প্ল্যানিং কমিশন, পিসি, প্ল্যানিং কমিশন কিন্তু একটা পেশাদারি সংগঠন। আগে আমরা যেগুলো আলোচনা করছি, নেক, একনেক, এগুলো কিন্তু আপনার পলিটিশিয়ানরা থাকে, ক্ষমতাসীন সরকার। কিন্তু নেকে কিন্তু আপনার প্রফেশনাল ব্যুরোক্রেটও থাকে, টেকনোক্রেটও থাকে। পিসি, প্ল্যানিং কমিশন, এক কথায় যদি বলি প্ল্যানিং কমিশন কি, এক কথায় যদি বলি প্ল্যানিং কমিশন রাষ্ট্রের জন্য পরিকল্পিতভাবে প্ল্যান তৈরি করে। এটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হইতে পারে, এটা দ্বিবার্ষিক পরিকল্পনা হইতে পারে, এটা প্রেক্ষিত পরিকল্পনা হইতে পারে। আমি এগুলি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব আপনারা জন্য। পিসি, এখন আমরা আলোচনা করব পিসির প্ল্যানিং কমিশন। এটারও চেয়ারম্যান প্রধানমন্ত্রী, এটার বিকল্প চেয়ারম্যান। এই বিকল্প চেয়ারম্যানটা আগে ছিল না, এটা নতুন করছে। বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী, ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী। তারপরে পরিকল্পনা কমিশনের বর্তমানে 6টা ডিভিশন আছে। প্রতিটা ডিভিশনের একজন মেম্বার আছে, ওরা সচিব পদমর্যাদা। ধরেন আমি শিক্ষা সচিব, আমি যদি প্ল্যানিং কমিশনে ট্রান্সফার হয়ে যায়, আমার পদে বই যাবে মেম্বার। প্রতিটা পরিকল্পনা কমিশনে বর্তমানে 6টা ডিভিশন আছে। 6টা ডিভিশনের 6 জন সদস্য আছে, তারা হলো মেম্বার। এটা হলো আমাদের প্ল্যানিং কমিশনের গঠন। প্ল্যানিং কমিশন মূল কাজ কি? রাষ্ট্রের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি করা, দ্বিবার্ষিক প্ল্যান তৈরি করা, পঞ্চবার্ষিক প্ল্যান তৈরি করা, প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করা। এগুলো আমি সংক্ষেপে বললাম, কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, যেহেতু আমি ডকুমেন্টসটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা শুধু এতটুকু মনে রাখেন, বর্তমানে প্ল্যানিং ডিভিশনে 6টা ডিভিশন আছে। একটা হলো প্রোগ্রামিং ডিভিশন, বাংলায় যেটা বলে কর্মসূচি বিভাগ। আরেকটা হলো জেনারেল জিইডি, এটা নিয়ে আমি আলোচনা করব বিশেষভাবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেল ইকোনমিক্স ডিভিশন, বাংলায় যেটাকে বলে সাধারণ অর্থনীতি বিভাগ। তারপরে সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বিভাগ, আর্থ সামাজিক
অবকাঠামো বিভাগ, তারপরে এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স এবং রুরাল ইনস্টিটিউশন ডিভিশন, কৃষি, পানি সম্পদ এবং পল্লী প্রতিষ্ঠান বিভাগ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি ডিভিশন, শিল্প এবং শক্তি বিভাগ, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন, ভৌত অবকাঠামো বিভাগ। বর্তমানে প্ল্যানিং কমিশনের 6টা ডিভিশন আছে। আপনারা একটু সতর্ক থাকবেন। আমি বিভিন্ন প্রচলিত গাইডে এখানে 10টা দেখছি, এটা ঠিক না। যাই হোক, এটা আচ্ছা, যাই হোক, এখন আমি আগেই বলছি আপনাদেরকে, এখন একটু গুরুত্ব দিয়ে আমি সবচেয়ে আলোচনা করব এক একটা ডিভিশনের কাজ এক এক ধরনের। কিন্তু আপনাদের ভাইবা বোর্ডে যে বেশি জানতে হবে জিইডি, জেনারেল ইকোনমিক্স ডিভিশন, সাধারণ অর্থনীতি বিভাগ। বর্তমানে জিইডির যিনি সদস্য, সিনিয়র সচিব জনাব শামসুল হক সাহেব, উনি কিন্তু টেকনোক্রেট, উনি কিন্তু আসলে ব্যুরোক্রেট না। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল এবং খুব সফলভাবে, সার্থকভাবে উনার ডকুমেন্টসগুলো আমি আলোচনা করছি। অসাধারণ তার প্রতিভা। উনি এই জিইডি আপনাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে কি কি প্রশ্ন করছে। এটা জিনিস মনে রাখবেন, 1 বছরের জন্য যদি কোনো প্ল্যান হয়, এটাকে আমরা বলি বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি। 2 বছরের যদি কোনো প্ল্যান হয়, এটাকে আমরা বলি দ্বিবার্ষিক পরিকল্পনা। 5 বছরের জন্য যদি কোনো প্ল্যান হয়, এটাকে আমরা বলি পঞ্চবার্ষিক পরিকল্পনা। 5 বছরের অধিক যদি কোনো প্ল্যান হয়, এটাকে আমরা বলি প্রেক্ষিক পরিকল্পনা। বাংলাদেশে এই পর্যন্ত প্রেক্ষিক পরিকল্পনা হয়েছে 3টি। মনে রাখবেন, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, ইংরেজিতে বলে পারস্পেক্টিভ প্ল্যান, প্রেক্ষিক পরিকল্পনা। প্রথম প্রেক্ষিক পরিকল্পনা আপনাদের লেখার কোনো দরকার নাই, আমি ডকুমেন্টসটা দিয়ে দেবো। 2010 থেকে 2021, এটা হলো বাংলাদেশের প্রথম প্রেক্ষিক পরিকল্পনা। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের একটা ভিশন আছে, ভিশন 2021। এই ভিশন 2021কে সামনে রেখে টার্গেট করে বাংলাদেশের প্রথম প্রেক্ষিক পরিকল্পনা হয়েছে 2010 থেকে 2021। দ্বিতীয় প্রেক্ষিক পরিকল্পনা, সেটা কিছু কয়েকদিন শেষ শুরু হবে 2021 থেকে 2041। দ্বিতীয় প্রেক্ষিক পরিকল্পনা 2021 থেকে 2040। তৃতীয় প্রেক্ষিক পরিকল্পনা, তৃতীয় প্রেক্ষিক পরিকল্পনা, এটার একটা নাম আছে, এটাকে বলছে ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যান 2100। 100 বছরের জন্য এই প্ল্যানটা নেওয়া হয়েছে। দেখেন, তাহলে বাংলাদেশে এই পর্যন্ত আমাদের প্রায় 50 বছর, আমাদের বাংলা স্বাধীন সার্বভৌম সরকার বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রায় 50 বছর বয়স। এই 50 বছরে বাংলাদেশ সরকার 3টা প্রেক্ষিক পরিকল্পনা নিচ্ছে। আর বাংলাদেশ সরকার বলতে আসলে আওয়ামী লীগ সরকার নিচ্ছে 3টা। এর আগে কোনো সরকার কোনো প্রেক্ষিক পরিকল্পনা নেয় নাই। প্রেক্ষিক পরিকল্পনা কি? 5 বছরের অধিক কোনো পরিকল্পনা, এটা প্রেক্ষিক পরিকল্পনা। এটা 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 40 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে। তাহলে আমরা কি বললাম? প্রথম প্রেক্ষিক পরিকল্পনা 2010 থেকে 2021। দ্বিতীয় প্রেক্ষিক পরিকল্পনা 2021 থেকে 2041। তৃতীয় প্রেক্ষিক পরিকল্পনা, এটা একটা নাম আছে, এটার নাম হলো ডেল্টা প্ল্যান 2100। প্রিয় ভাই বা প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যদি সুযোগ পান এই পরিকল্পনাগুলো পড়েন, অসাধারণ। আমার কাছে মনে হয়েছে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অর্থনীতির উপর আমার ব্যুৎপত্তি নাই, কিন্তু আমি যতটুকু বুঝি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আওয়ামী লীগ সরকারের যে একটা দর্শন আছে, তাদের যে একটা রাজনৈতিক দূরদর্শিতা আছে, এই প্রেক্ষিক পরিকল্পনার মাধ্যমে বোঝা যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে 5 বছরের জন্য যে পরিকল্পনা হয়। শুধু এতটুকু মনে করেন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা, এটা শুরু হয়েছে 1973, শেষ হয়েছে 1978। এটা হলো বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই
পঞ্চবার্ষিক অর্থাৎ 5 বছরের জন্য একটা পরিকল্পনা হয়েছে। আচ্ছা, এখন যেহেতু আমার কাছে ডকুমেন্ট আছে, আমি আরো অনেকগুলো জিনিস আপনাদেরকে বোঝাবো, এই জন্য আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। এই বর্তমানে আমরা আছি 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। বর্তমানে আমরা আছি 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা আপনারা জানেন, এটা 2016-তে শুরু হয়েছে, 2020-এ এটা অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে আমাদের আসতেছে কি 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এটা কোভিডের কারণে একটু লেট হচ্ছে, এটা তৈরি করা হয়ে গেছে কিন্তু কোভিডের কারণে একটু সংশোধন করা হচ্ছে। এটা হলো 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা চূড়ান্ত হওয়ার পথে, কোভিডের কারণে এটা একটু লেট হচ্ছে। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আপনার 2021 থেকে 2025। আমরা তো এখন 2021 থেকে 2025 মনে রাখবেন এটা। তারপরে 2য় পঞ্চবার্ষিক পরিকল্পনা, 3য় পঞ্চবার্ষিক পরিকল্পনা, 4র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে একটু জিনিস মনে রাখবেন, মধ্যখানে 2 বছরের জন্য একটা পরিকল্পনা আছে, 2 বছরের জন্য। সেটা হলো 1978 থেকে 1980, 2 বছরের জন্য। এটাকে বলে দ্বিবার্ষিক পরিকল্পনা। তাহলে ভাইবা বোর্ডে যদি আপনাদের প্রশ্ন করে এই পর্যন্ত বাংলাদেশে কয়টা পঞ্চবার্ষিক হয়েছে, তারা আপনার বলেন 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। যদি বলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছে, আপনারা বলবেন 1973 থেকে 1978। যদি বলে বর্তমান 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত, বলবেন 2021 থেকে 2025। যদি আপনাদের প্রশ্ন করে বাংলাদেশে কি কখনো দ্বিবার্ষিক পরিকল্পনা হয়েছে, বলবেন একটা দ্বিবার্ষিক পরিকল্পনা হয়েছে 1978 থেকে 1980। তারপর একটা কাহিনী আপনারা মনে রাখবেন, আপনার এই 1995 থেকে 1997 বাংলাদেশে কোনো প্ল্যান ছিল না। মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে প্ল্যান হলিডে, অর্থাৎ কোনো প্ল্যান ছিল না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন আপনারা, মধ্যখানে কয়েক বছর আমাদের কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। আপনারা নিশ্চয়ই শুনছেন, PRSPর নাম শুনছেন? PRSP, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, দারিদ্র বিমোচন কৌশলপত্র। আমরা খুবই, আপনারা হয়তো বা ভুলে গেছেন, আমাদের সময় এটা খুবই মুখরোচক শব্দ ছিল দারিদ্র। এটা কিন্তু এটা সফল হয় নাই। এটা 2002 থেকে শুরু হয়েছে, 2002 থেকে শুরু হয়েছে, 2021-এ শেষ হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমাদের বাংলাদেশ সরকার এই পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা নিচ্ছে 8টা, রানিং পঞ্চবার্ষিক 2021 থেকে 2025। প্রথম পঞ্চবার্ষিক 1973 থেকে 1978। এই পর্যন্ত একটা দ্বিবার্ষিক পরিকল্পনা হয়েছে 1978 থেকে 1980। 2টা বছর কোনো প্ল্যান ছিল না। এটা হইল 1995 থেকে 1997। এটাকে বলে প্ল্যান হলিডে। আর 2002 থেকে 2021 সাল পর্যন্ত কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। এই সময়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে PRSP দ্বারা, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। আচ্ছা, এখন যে জিনিসটা আমাদের এই জিইডি, আমি জিইডির কথা বারবার বলতেছি, আমি আজও সকালে জিইডি সম্পর্কে পড়ছি, আমার কাছে অবাক লাগছে। এটা কিন্তু অনেকগুলা কৌশলপত্র বাংলাদেশের জন্য তৈরি করছে। আপনারা জানেন সামাজিক নিরাপত্তা কৌশল, এটা সরকারের এটা গুরুত্বপূর্ণ একটা অগ্রাধিকার। ভালনারেবল পার্সন যেমন BGF, BGD, বিধবা ভাতা, এরকম যে ভাতাগুলো আছে, এই ভাতাগুলো দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে সামাজিক নিরাপত্তা জাল হিসাবে এগুলি প্রদান করে থাকে। কিন্তু এখানে অনেক অনিয়ম হয়, দুর্নীতি হয়। এই জন্য জিইডি একটা কৌশলপত্র তৈরি করছে, চমৎকার একটা কৌশলপত্র তৈরি করছে। এই কৌশলপত্রটার নাম হলো আপনার, সংক্ষেপে বলে NSSS, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি 2015। ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, বাংলা কি বল, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল। ন্যাশনাল, জাতীয় সামাজিক নিরাপত্তা
কৌশল। চমৎকার একটা দলিল, চমৎকার একটা দলিল। আমি দলিলটা পড়ছি। এই যে আওয়ামী লীগ সরকার এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক পরিচালনা করছে, তার তো একটা স্ট্র্যাটেজি দরকার, তার তো একটা ট্যাকটিক্স দরকার, যাতে চুরি অনিয়ম দুর্নীতি কম হয়। এইটা হলো এই জিইডি তৈরি করছে 2015 সালে, এটাকে বলে NSS। সেখানে তারা আরেকটা গুরুত্বপূর্ণ দলিল তৈরি করছে, আমি পড়ছি, আমার খুব ভালো লাগছে। সেটা হলো আমরা প্রবৃদ্ধি হচ্ছে, দেশ উন্নয়ন হচ্ছে, কিন্তু সাথে সাথে কিন্তু ভোগ বৈষম্য বাড়তেছে, আয় বৈষম্য বাড়তেছে, সম্পদ বৈষম্য বাড়তেছে। এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। আমাদের মুক্তিযুদ্ধের 3টা কি ওয়ার্ড আছে: সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা। ভোগ বৈষম্য, আয় বৈষম্য, সম্পদ বৈষম্য সেই মুক্তিযুদ্ধকালীন আমাদের যে দর্শন তথা মুক্তিযুদ্ধকালীন সংবিধান তথা স্বাধীনতার ঘোষণাপত্র, 3টা শব্দ সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার পরিপন্থী। এই জন্য জিইডি আরেকটা কৌশলপত্র তৈরি করছে, চমৎকার কৌশলপত্র তৈরি করছে। এটাকে সংক্ষেপে বলা হয় আপনার সাস্টেইনেবল সাস্টেইনেবল সিকিউরিটি ন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সংক্ষেপে বলে NSDS। এটা কয় বছরের জন্য করছে? 2010 থেকে 2021। জিইডি এটা মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে উন্নয়ন করব, উন্নয়নটা হতে হবে ভারসাম্য। এই জন্য তারা একটা দলিল তৈরি করছে। এটা 2010-এ তৈরি করছে, 2021-এ শেষ হয়ে গেছে। এটাও করছে কিন্তু জিইডি, জেনারেল ইকোনমিক্স ডিভিশন করছে, এবং এটা মেয়াদ শেষ হয়ে গেছে। এবং নতুন করে আবার একটা NSDS করার জন্য জিইডি কাজ শুরু করে দিছে। আচ্ছা, আমার ক্লাসটা কিন্তু সামনের দিকে একটু টেকনিক্যালে চলে যাচ্ছে, এই জন্য আপনারা যদি কিছু না বুঝেন পয়েন্ট করে রাখবেন। আচ্ছা, এখন আমরা এই যে বাজেট এখন কত অর্থ বছর, কত 2020-2021, এটাই তো বাজেট, বর্তমান বাজেট। এটা তো এখন শেষ হয় নাই, চলতি বাজেট। এই বাজেট থেকে কোন জিনিসগুলো আমাদের জানতে হবে? প্রথমে জানতে হবে, দেখবেন সবসময় গ্রোথ বলে একটা কথা বলা হয়। যেখানে যাবেন শুধু গ্রোথ। আর বাজেটের মূল কথা হলো প্রথমে টার্গেট করা কত % গ্রোথ হবে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে 2020-2021 অর্থ বছরে সরকার সম্ভাব্য প্রবৃদ্ধি, অর্থাৎ সরকার কতটুকু প্রবৃদ্ধি অর্জন করবে সেটা ধরছে। অর্থ বছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। অর্থাৎ সরকার আশা করছে, এটা তো 30 জুন এই অর্থ বছরটা শেষ হবে, সরকার আশা করছে 30 বছর যখন শেষ হবে সরকার যে প্রবৃদ্ধি অর্জন করবে, গ্রোথ তো বুঝেন, যদি বুঝাবো গ্রোথ, এটা 8.2% হবে। এখন 8.2% হবে না, কতটুকু হবে যখন 30 জুন শেষ হবে আমরা বুঝতে পারবো। তবে সম্ভাবনা নাই। কেন নাই? কারণ কোভিড সব কিছু তছনছ করে দিয়েছে। আচ্ছা, তাইলে এই 2020-2021 এটা সম্পর্কে আমরা বলতে পারতেছি না, কিন্তু এর আগের অর্থ বছর কি 2019-2020, এটা তো শেষ হয়ে গেছে। এটা যেহেতু শেষ হয়ে গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 30%। এখন এই 3টা যোগ করেন, দেখবেন 100% হয়ে যাবে। টেকনিক্যাল, আমি একটু সামনের দিকে একটু কঠিনে যাবো আস্তে আস্তে। খুবই মৌলিক জিনিস এগুলি, যে সবারই জানা। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু এগুলি আমারও জানা দরকার। আপনি একজন সম্মানিত আমলা হবেন, গর্বিত আমলা হবেন, আপনার পোস্টিং অর্থ মন্ত্রণালয় হতে পারে, তা আপনাকে এগুলি জানতে হবে। অর্থ মন্ত্রণালয় না হলে যে কোনো মন্ত্রণালয়। ইনফ্লেশন একটা ব্যাপার, ইনফ্লেশন
ইনফ্লেশন যদি ধরেন আপনি 1 কোটি টাকা বেতন পান, কিন্তু বাজারে গেছেন একটা মুরগি কিনছেন 5 লাখ, তাহলে তো ওই 1 কোটি টাকার ভ্যালু নাই। আপনি কত টাকা বেতন পান সেটা বিবেচ্য বিষয় না, আপনি ওই টাকা দিয়ে কত পরিমাণ সেবা ক্রয় করতে পারেন সেটা হলো বিবেচ্য বিষয়। আমার বেতন 100 টাকা, কিন্তু আমার বাসা ভাড়া 2 টাকা, আমার ছেলে মেয়েদের খরচ 3 টাকা, আমার অন্যান্য খরচ 5 টাকা, আমার টোটাল খরচ 8 টাকা, আমার থাকি যায় আরও কত 92 টাকা। তাহলে এটাই তো ভালো। কিন্তু আমার 5 লাখ, কিন্তু আমার বাসা ভাড়া 2 লাখ, ছেলে মেয়েদের খরচ 2 লাখ, অন্যান্য খরচ 2 লাখ, আমার 6 লাখ, আমি আরও 1 লাখ টাকা দেয় না। সুতরাং আমি কত টাকা বেতন পাই সেটা বিবেচ্য বিষয় না, ওই সংশ্লিষ্ট টাকা দিয়ে কতটুকু পরিমাণ পণ্য দ্রব্য সেবা ক্রয় করতে পারি সেটাই হলো বিবেচ্য বিষয়। এই জন্য ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের মূল্য আপনার 2020-2021 অর্থ বছরে অর্থাৎ বর্তমান বাজেটে সরকার বলছে যে মুদ্রাস্ফীতি 5.4%। খেয়াল করেন, সরকার বলতেছে এই 2020-2021 যে অর্থ বছর এখন রানিং, এই অর্থ বছর যখন শেষ হবে তখন মূল্যস্ফীতি হবে 5.4%। অর্থাৎ এই বছর যে জিনিসের দাম 100 টাকা, বছর শেষে সেই জিনিস হবে 105.4%। আচ্ছা, তাহলে এটা কতটুকু অর্জিত হয় আমরা জানি না, বছর শেষে বোঝা যাবে। কিন্তু এর আগের অর্থ বছর 2019-2020 এটা তো শেষ হয়ে গেছে। সুতরাং এখানে সরকার মূল্যস্ফীতির টার্গেট করছে কত, অর্জিত হয়েছে কত। সরকার টার্গেট করছে আপনার 5.50%, টার্গেট করছে 5.50%, কিন্তু সরকার 5.65% হয়ে গেছে। অর্থাৎ সরকার বলছিল যে জিনিসের মূল্য আজ 100 টাকা 2019-2020 অর্থ বছর শেষ হলে সেই জিনিসটা হবে 105 টাকা 50 পয়সা, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে সেটা হয়ে গেছে 105 টাকা 65 পয়সা হয়ে গেছে। তাহলে এখানে সরকার টার্গেটটা ধরে রাখতে পারে নাই। আচ্ছা, এখন আমরা যে বাজেট দিই, বাজেট দিই, শোনেন, আপনারা এডিপির নাম শুনছেন, এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলায় কি বলে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। অর্থাৎ এক অর্থ বছরে সরকার কি কি উন্নয়নমূলক কাজ করবে এটাকে সংক্ষেপে বলে এডিপি, অথবা সরকার যতগুলো প্রকল্প নেয় এটার সামেশন হলো এডিপি। সহজ ভাষা বলতেছি, একদম সহজ ভাষায় এডিপি। এই যে 2020-2021 সরকার যে এডিপিটা দিছে এটার ভলিউম কত, এটার ভলিউম হলো 2,14,611 কোটি টাকা, 611 কোটি টাকা। অর্থাৎ সরকার আমাদের কাছে কমিটমেন্ট দিছে, জাতিকে কমিটমেন্ট দিছে কি, এই 2020-2021 বছরে সরকার 2,14,611 কোটি টাকা উন্নয়নমূলক খাতে ব্যয় করবে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্যানিটেশন এগুলি করবে। মোট 2,14,611 কোটি টাকা। যারা সামনে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, আমার অভিজ্ঞতা থেকে বলে এখান থেকে 2টা প্রশ্ন আসবে। আচ্ছা, আসেন, তারপরে সরকার তো আয় করে, তারপর ব্যয় করে। যদিও সরকার আগে ব্যয়ের টার্গেট ধরে, তো সরকার কোন খাত থেকে বেশি আয় করবে মনে রাখবেন, ভ্যাট। সরকার সবচেয়ে বেশি আয় করবে ভ্যাট, আর সেটার পরিমাণ কত, আমি 2020-2021 অর্থ বছরের কথা বলতেছি। সরকার ভ্যাট থেকে আয় করে 1,28,873 কোটি টাকা, 1,28,000 আপনার কত, 873 কোটি টাকা, 873 কোটি টাকা। দেখেন প্রিয়
ভাই ও বোনেরা, এটা কিন্তু একদিক দিয়ে ভালো লক্ষণ না, কারণ সরকার ভ্যাট থেকে ইনকাম করতেছে হাইয়েস্ট। এটা উচিত ছিল ইনকাম ট্যাক্স, কারণ ভ্যাট কিন্তু সবাই দেয়, যার আয় নাই সেও ভ্যাট দেয়। একজন ভিক্ষুক যখন একটা সাবান কিনে সে কিন্তু ভ্যাট দেয়। আর আয় ইনকাম ট্যাক্স দেয় যার আয় আছে সে ইনকাম ট্যাক্স দেয়, আর যার যত বেশি আয় তার ইনকাম ট্যাক্স বেশি, আর যার আয় নাই তার ইনকাম ট্যাক্স নাই। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মতো দেশে, দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটা দর্শনের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে 1 নম্বর খাত ভ্যাট হওয়া উচিত না, এটা হওয়া উচিত ইনকাম ট্যাক্স। যাই হোক, সেটা কথা প্রসঙ্গে আমি বললাম। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, একটু মনে রাখবেন, একটু আপনাদের কথা, এগুলি যখন আসে রিলেটেড কোশ্চেন আসতে পারে যে ভ্যাট দিবস কবে। বাংলাদেশের ভ্যাট দিবস বর্তমানে 10 ডিসেম্বর। আপনার কনফিউজ হয় না, বিভিন্ন জায়গায় 10ই জুলাই ছিল, এটা আগে ছিল, ওটাও ভুল না, এটা আগে ছিল, এটা চেঞ্জ করছে সরকার যুক্তিসঙ্গত কারণে। আর আয়কর দিবস 30শে নভেম্বর। একটু মনে রাখবেন, ভ্যাট দিবস আগে ছিল 10ই জুলাই, এখন হচ্ছে 10ই ডিসেম্বর। আয়কর দিবস আগে ছিল 15 সেপ্টেম্বর, এখন হলো 30শে নভেম্বর। আচ্ছা, এখন এটা লেটেস্ট হিসাব, একদম লেটেস্ট। বর্তমানে আমি বর্তমান বাংলাদেশে আমার অর্থনৈতিক সমীক্ষায় যা আছে বিবিএস অনুযায়ী আমি বলছি, বর্তমানে আমাদের মাথা পিছু জিডিপি, বর্তমানে মাথা পিছু জিডিপি হলো আপনার 1970 ইউএস ডলার। অর্থাৎ বাংলাদেশে যত জিডিপি আছে প্রতি জনের ভাগে ভাগ করলে সেটা হলো 1970 ইউএস ডলার। অর্থাৎ যত জিডিপি বাংলাদেশে বর্তমানে যত জিডিপি আছে সেটাকে জনসংখ্যা দ্বারা ভাগ করলে আপনার মাথাপিছু জিডিপি। আর মাথাপিছু আয়, মাথাপিছু আয় বলে জাতীয় আয়, মাথাপিছু জাতীয় আয়। বর্তমানে মাথাপিছু জাতীয় আয় হলো 2064 ইউএস ডলার। 2064 ইউএস ডলার বাড়ছে। আপনারা বিভিন্ন জায়গায় 19 নয়, কিন্তু লেটেস্ট হিসাবে একটু বাড়ছে। আর এগুলি আপনার খেয়াল রাখতে হবে, এগুলি একটু বাড়ে কমে, সাধারণত বাড়ে কমে। সুতরাং লেটেস্ট ফিগার সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমি কি বলছি, মাথাপিছু জিডিপি হলো 197 ইউএস ডলার, মাথাপিছু জাতীয় আয় হলো 2064 ইউএস ডলার মাথাপিছু। এই যে মাথাপিছু জিডিপি এবং মাথাপিছু জাতীয় আয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, দুটার মধ্যে মিল আছে কিন্তু পার্থক্য আছে। আর পার্থক্য আছে বলে দুই শব্দ। ক্লাস এখন আমরা যেটা শোনেন, আপনাদের ভাইবা প্রশ্ন করছে, এটা হলো মুদ্রানীতি, এটা হলো রাজস্ব নীতি। এই দুটো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। একটা হলো মুদ্রানীতি, একটা হলো মনিটারি পলিসি অ্যান্ড ফিসক্যাল পলিসি। শুনেন, বাজারে যদি মানি সাপ্লাই বেশি হয় সমস্যা আছে। কি সমস্যা হবে? অনেকগুলো সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো মুদ্রাস্ফীতি হবে, একটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর বাজারে যদি মানি কম থাকে তখন মুদ্রা সংকোচন বলে এটাকে। তখন কি হবে? এটা দীর্ঘমেয়াদে মন্দা সৃষ্টি করতে পারে। সুতরাং একটা ব্যালেন্স থাকা দরকার। আর ব্যালেন্স থাকার জন্য সেন্ট্রাল ব্যাংক যে পলিসি নেয় সেটাকে বলে মনিটারি পলিসি। মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রণের উপায় হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত নীতি কৌশলগুলো সামগ্রিকভাবে বলে মনিটারি পলিসি। অর্থাৎ
বাজারে যে মানি সাপ্লাই আছে, যখন মানি সাপ্লাই বেশি হয় তখন সেন্ট্রাল ব্যাংক টাকাটা উঠে নিয়ে যায়। আর বাজারে যখন মানি কম থাকে তখন সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন কৌশল আছে, বাজারে মানি পুশ করে, যাতে বাজারে প্রয়োজনের তুলনায় বেশি মানি নাও থাকে, আবার প্রয়োজনের সঙ্গে কমও মানি না থাকে। আর এই কাজটা করে সেন্ট্রাল ব্যাংক, এটাকে বলে মনিটারি পলিসি। অর্থাৎ বাজারে যখন মানি সরবরাহ বেশি থাকে তখন সেন্ট্রাল ব্যাংক টাকাটা উঠে নিয়ে যায়। কীভাবে? ব্যাংক রেটের মাধ্যমে, রেপোর মাধ্যমে, রিভার্স রেপোর মাধ্যমে, অনেক প্রসেস আছে। আবার বাজারে যদি মানি কম থাকে তখন সেন্ট্রাল ব্যাংক বাজারে মানি সাপ্লাই দেয়। এই যে সেন্ট্রাল ব্যাংকের এই নীতি কৌশল, এটাকে বলে মনিটারি পলিসি। সহজ ভাষায় এটাকে, মানি বেশি থাকলে মানি উঠে নিয়ে যায়, আর মানি কম থাকলে মানি সাপ্লাই দেয়। কিসের মাধ্যমে? ব্যাংক রেট হইতে পারে, রেপো হইতে পারে, রিভার্স রেপো হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর ফিসক্যাল পলিসি, রাজস্ব নীতি। রাজস্ব নীতি হলো একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার লক্ষ্যে রাজস্ব এবং সরকারি ব্যয়সমূহের যথাযথ ব্যবহার প্রণালীকে বলে রাজস্ব নীতি। সরকার কোথায় টাকা আয় করবে, কোন খাতে ব্যয় করবে, কোন প্রক্রিয়ায় আয় করবে, কোন প্রক্রিয়ায় ব্যয় করবে, এই যে সরকারের এই নীতি কৌশল, যেটা বাজেটের মাধ্যমে বাস্তবায়িত হয়, এটাকেই বলে ফিসক্যাল পলিসি সহজ ভাষায়। তাহলে মনিটারি পলিসি কে করে? সেন্ট্রাল ব্যাংক। ফিসক্যাল পলিসি কে করে? বাংলাদেশ সরকার। বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষে কে কাজটা করে? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়কে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে ইন্টারনাল রিসোর্স ডিভিশন, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বা এনবিআরও বলতে পারে, এবং ইআরডি, ইকোনমিক রিলেশন ডিভিশন। আইআরডি কী করে? আভ্যন্তরীণ সম্পদ কতটুকু হবে এটা ফিনান্স ডিভিশনকে বলে। আর ইকোনমিক রিলেশন ডিভিশন বই সম্পদ, অর্থাৎ বিদেশ থেকে তারা কতটুকু সম্পদ কালেকশন করতে পারবে সেটা ফিনান্স ডিভিশনকে অগ্রিম তারা সংকেত দেয়। আর এটার উপর ভিত্তি করে ফিনান্স ডিভিশন ফিসক্যাল পলিসি তৈরি করে। আচ্ছা, আমার কি ক্লাসের টাইমের কি লিমিটেশন আছে নাকি? হ্যাঁ, এখন যে প্রশ্নগুলো আপনাদেরকে বলে, একটা হলো ব্যাংক রেট, একটা হলো রেপো, একটা হলো রিভার্স রেপো। আচ্ছা, আমি সুন্দর করে বুঝে দিই। আমি ওই যে সুন্দর করে লেখাটা আমার কাছে আছে, আমি দিয়ে যাবো এটা আপনাদের, যাতে এটা হ্যান্ড ওভার করা হয়। শুনেন, সেন্ট্রাল ব্যাংক, ধরেন এটা হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বিবি, এটা হলো সেন্ট্রাল। আচ্ছা, ধরেন বিবি বাংলাদেশ ব্যাংক, তারপরে হলো তফসিলি বাণিজ্যিক ব্যাংক সমূহ। ধরেন আমি সোনালী ব্যাংক, অথবা আমি পূবালী ব্যাংক, অথবা আমি প্রাইম ব্যাংক, আমি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। আমার টাকা শর্ট, তখন আমি বাংলাদেশ ব্যাংকে যাব যে আমাকে টাকা ধার দাও। তখন বাংলাদেশ ব্যাংক আমাকে টাকা দিল, ধরেন 100 টাকা দিল। 100 টাকা ধার দিয়ে বললো যে আমাকে 5% ইন্টারেস্ট দিতে হবে। এটা হলো ব্যাংক রেট। তাহলে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলা যখন বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়, গৃহীত ঋণের বিপরীতে যে হারে সুদ দেয় সেটা হলো ব্যাংক রেট। আমি তফসিলি বাণিজ্যিক ব্যাংক, ধরেন সোনালী ব্যাংক, আমি সেন্ট্রাল ব্যাংকে বললাম আই নিড মানি, সেন্ট্রাল ব্যাংক আমাকে 100 টাকা দিল, শর্ত দিল আমাকে 5% ইন্টারেস্ট দিতে হবে। আমি বললাম ওকে, আমি তাকে 5% ইন্টারেস্ট দিলাম। এটা হলো ব্যাংক রেট। রেপো, রিপারচেস এগ্রিমেন্ট। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনি হঠাৎ যদি না বুঝেন, বই পুস্তক পড়লে বুঝবেন না। রেপো কিন্তু তাই। রেপো কিন্তু তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে যখন বলে, বাংলাদেশ ব্যাংক তাকে ঋণ দেয়। তাহলে সূক্ষ্ম পার্থক্যটা কোথায়? সূক্ষ্ম পার্থক্য হলো রেপোর মাধ্যমে যখন তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়, তখন কিছু সিকিউরিটিজ জমা দেয়, কিছু কোল্যাটারাল দেয়। এই শর্তে এই কোল্যাটারালগুলো আমি আবার নিয়ে নিব। অর্থাৎ ধরেন আমি হলাম
তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকে বললাম আমার টাকা দরকার, সেন্ট্রাল ব্যাংক আমাকে 100 টাকা দিল, আমি সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে একটা আমার কাছে ধরেন একটা সিকিউরিটি আছে, এটা বন্ড হইতে পারে, এটা ট্রেজারি বিল হইতে পারে, আমি বাংলাদেশ ব্যাংকের কাছে এটা জমা রাখলাম, বাংলাদেশ ব্যাংক আমাকে টাকা ধার দিল, এটা হলো রেপো। এই শর্তে যে আমি আবার আমার সিকিউরিটিটা ফিরে নিয়ে আসবো, এই শর্তে। তাহলে ব্যাংক রেট এবং রেপোর মধ্যে মৌলিক পার্থক্য হলো ব্যাংক রেটের ক্ষেত্রে মানে বাংলাদেশ ব্যাংক টাকা ধার দেয়, রেপোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক টাকা ধার দেয়। পার্থক্য হলো ব্যাংক রেটের ক্ষেত্রে কোনো জামানত লাগে না, রেপোর ক্ষেত্রে জামানত লাগে। আর রিভার্স রেপো হলো তার উল্টো, রেপোতে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়, আবার রিভার্স রেপোতে সেন্ট্রাল ব্যাংক তফসিলি ব্যাংক থেকে ঋণ নেয়। যখন তফসিলি ব্যাংকে অনেক টাকা, সেন্ট্রাল ব্যাংক মনে করলো এত টাকা থাকা নিরাপদ না, কারণ ইনফ্লেশন হইতে পারে, তখন সেন্ট্রাল ব্যাংক তাদেরকে বলে তুমি আমার কাছে টাকা জমা দাও, তোমাকে এত% আমি ইন্টারেস্ট দিব। এটা হলো রিভার্স রেপো। তাহলে সূক্ষ্মভাবে এতটুকু বলেন, তাহলে আপনি বেসিক জানেন, তারপরে আপনি লেখাপড়া করেন অনেক কিছু জানবেন, কিন্তু বেসিক যদি না জানেন শতপূর্ণ পারবেন না। ব্যাংক রেটে তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়, রেপোতেও বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়। পার্থক্য হলো ব্যাংক রেটে কোনো সিকিউরিটি জমা দিতে পারে না, কোনো কোল্যাটারাল দিতে হয় না, কিন্তু রেপোতে কোল্যাটারাল দিতে হয়, এই শর্তে যে এটা আবার সে ফিরে কিনে নেবে। আর রিভার্স রেপো হলো ঠিক উল্টো, এখানে সেন্ট্রাল ব্যাংক তফসিলি ব্যাংক থেকে ঋণ নেয়। আশা করি বুঝতে পারছেন। আমার আর কতক্ষণ আছে? তারপরে আপনারা গুরুত্বপূর্ণ 3টা বিল জানেন, আরো অনেক কিছু। আচ্ছা, ট্রেজারি বিল, নোট, বন্ড। আচ্ছা, আমার এটা আমি সহজ ভাষা বলে দিই। ট্রেজারি বিল, নোট, বন্ড, এটা হলো আপনার ফান্ড কালেকশনের পদ্ধতি। এটা ফান্ড কালেকশন, এটা হলো স্বল্পমেয়াদী, সাধারণত 1 বছর। এটা হলো মধ্যমেয়াদী, এটা হলো সাধারণত 1 থেকে 10 বছর। এটা হলো দীর্ঘমেয়াদী, সাধারণত 10 থেকে 20 বছর। সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংবিধিগত সংস্থা বা কোনো কর্তৃপক্ষ যদি স্বল্পমেয়াদী ফান্ড কালেকশনের জন্য কোনো সিকিউরিটিজ বিক্রি করে, তখন এটাকে বলে ট্রেজারি বিল। ট্রেজারি বিল নামটা হচ্ছে যেহেতু এটা সরকার করে, ট্রেজারি বিল বললেই মনে করবেন এটা সরকার করে। নোট, এটাও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ফান্ড কালেকশনের জন্য মধ্যমেয়াদী যদি কোনো ফান্ড কালেকশন করার জন্য যদি কোনো সিকিউরিটি বিক্রি করে, এটাকে বলে নোট। আর কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যদি দীর্ঘমেয়াদী ফান্ড কালেকশনের জন্য কোনো সিকিউরিটিজ বিক্রি করে, সেটাকে বলে বন্ড। ধরেন আমার কথা, ধরেন আমি একজন কোম্পানি, আমি যদি 1 থেকে 10 বছরের জন্য কোনো ফান্ড টাকা কালেক্ট করি, ফান্ড কালেক্টর মানে আমি একটা সিকিউরিটি বিক্রি করবো, আমি বলবো যে এত বছর পরে আমি এত টাকা সুদ দিব, সুদে আসলে দিয়ে দিব, তখন এটা হবে নোট। আর এটা যদি 10 থেকে 20 বছর হয়, তখন এটা হয়ে যাবে কি? বন্ড। আচ্ছা, ভাবে করে আর যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে আরো অনেকগুলো আছে। আচ্ছা, আমি ওই বিশ্ব ব্যাংকের ক্যাটাগরি, স্বল্পোন্নত উন্নয়নশীল, এগুলি তো আমি সময় পাচ্ছি না, এগুলি খুব চমৎকার, তবু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করে শেষ করে দিই। আপনাকে বলতে হবে এখন আপনার হলো জিএসপি, এটাকে বলে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। সমস্যা, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, জিএসপি। জিএসপি জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে এমএফএন, মোস্ট
ফেভার্ড নেশনস, কারণ জিএসপির সাথে এই শব্দটা জড়িত আছে। আপনারা যদি এমএফএন না বুঝেন কোনো সমস্যা, যদি আপনারা এমএফএন না বুঝেন তাহলে জিএসপি বুঝবেন না। যদি আপনারা এমএফএন না বুঝেন তাহলে জিএসপি বুঝেন না। এমএফএনটা আমি সহজ ভাষায় বুঝে দিই। এমএফএন হলো ডব্লিউটিও এর একটা নীতি। সেটা কি? ধরেন আমি হলাম বাংলাদেশ, আমি যদি বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে যদি কোনো সুবিধা দিই, ঠিক একই সুবিধা আমি পৃথিবীর সব দেশকে দিতে বাধ্য থাকি। এটাকে বলে এমএফএন, মোস্ট ফেভার্ড নেশন। জিনিসটা আমি আবার বলি কিন্তু, এমএফএন। এমএফএন হলো ডব্লিউটিওর একটা নিষ্ঠুর বিধি, বলবো আমি নিষ্ঠুর বিধি। সেখানে বলা হয়েছে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বিশেষ দেশকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেয়, সে একই সুযোগ সুবিধা সে পৃথিবীর সকল দেশকে দিতে বাধ্য থাকিবে। এটাকে বলে এমএফএন। তাহলে অ্যাকর্ডিং টু এমএফএন জিএসপি কিন্তু অবৈধ। জিএসপি হইল, ধরেন এটা হলো বাংলাদেশ, এটা হলো ইউএসএ। বাংলাদেশ থেকে পোশাক যায় ইউএসএ, এটা কথার কথা। ইউএসএ কি করলো? বাংলাদেশের পোশাকে ট্যাক্স 10% ছিল, এটা 8% করে দিল অথবা 0% করে দিল। অর্থাৎ বাংলাদেশি কোনো পণ্য বা দ্রব্য বা সেবা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট পণ্য দ্রব্য সেবার উপর কোনো ট্যাক্স বসাবে না অথবা কম ট্যাক্স বসাবে। এই যে বাণিজ্যের ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলা স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বিশেষ সুবিধা দিচ্ছে, এটাকে বলে জিএসপি। কিন্তু এমএফএন অনুযায়ী তো জিএসপি দিতে পারে না। সুতরাং এমএফএন একটা ব্যতিক্রম হলো জিএসপি। বলা হয়েছে তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলা স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বিশেষ সুবিধা দিতে পারবে, যেটা এমএফএন এর বাইরে। এইটা হলো জিএসপি। কোনো সমস্যা হচ্ছে নাকি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা? তাহলে জিএসপি জানতে হলে আগে কি জানতে হবে? এমএফএন। আমি আরো সহজ ভাষায় বুঝে দিই। এমএফএন হলো ডব্লিউটিওভুক্ত কোনো রাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো বিশেষ দেশকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেয়, তাহলে সকল রাষ্ট্রকে সেই সুযোগ সুবিধা দিতে বাধ্য। ধরেন আমেরিকা আমাদেরকে একটা সুবিধা দিচ্ছে, এই সুযোগ সুবিধা সে চীনকেও দিতে বাধ্য থাকবে। এটা হলো এমএফএন। তাহলে এমএফএন অনুযায়ী জিএসপি হয় না। তাহলে এমএফএন একটা ব্যতিক্রম হলো জিএসপি। জিএসপিতে বলা হয়েছে উন্নত রাষ্ট্রগুলা উন্নয়নশীল বা স্বল্পোন্নত রাষ্ট্রগুলাকে বিশেষ বিবেচনায় শুল্ক সুবিধা দিতে পারবে। এটা হলো জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। ভাইবা বোর্ডে আরো আর কতক্ষণ আছে? এখন ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলা জিজ্ঞেস করে, ধরেন $1 ইজ ইকুয়াল টু এই মুহূর্তে 80 টাকা। এই মুহূর্তে 80 টাকা। সরকার কি করলো? $1 ইজ ইকুয়াল টু করে দিল 90 টাকা। সেন্ট্রাল ব্যাংক এটা করে দিল। সেন্ট্রাল ব্যাংকের এই এখতিয়ার আছে। এইটাকে বলে ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন। অর্থাৎ বিদেশি মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রার যখন দরপতন ঘটে তখন এটাকে বলে অবমূল্যায়ন। তাহলে দেখেন $1 ইজ ইকুয়াল টু 80 টাকা। এক মাস পরে সেন্ট্রাল ব্যাংক করলো $1 ইজ ইকুয়াল টু 90 টাকা। তার মানে কি ডলার দাম বাড়ি গেছে। আর ডলার দাম বাড়া মানে কি আমাদের টাকার দাম কমে গেছে। এটাকে বলে ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন। এটা সেন্ট্রাল ব্যাংক করে। আর এটা যদি ন্যাচারালি হয়
চাহিদা এবং যোগানের ভিত্তিতে হয় তখন এটাকে বলে ডেপ্রিসিয়েশন। খুবই কঠিন কথা, শুনেন কথা। তাহলে ন্যাচারালি যদি বিদেশি মুদ্রার বিপরীতে বাংলাদেশি মুদ্রার দাম কমে যায় ন্যাচারালি চাহিদা এবং যোগানের ভিত্তিতে, নট ফোর্স, তখন এটা হলো ডেপ্রিসিয়েশন। আর সেন্ট্রাল ব্যাংকে যখন উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের মুদ্রার দাম কমা যায়, ডলার দাম বাড়া যায়, তখন হলো ডিভ্যালুয়েশন। আর এটার উল্টো হলো রিভ্যালুয়েশন। এটার উল্টো হলো রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন অর্থাৎ ধরেন $1 ইজ ইকুয়াল টু 60 টাকা। সেন্ট্রাল ব্যাংক বললো না, $1 ইজ ইকুয়াল টু 40 টাকা। দেখছেন, তাহলে বাংলাদেশি টাকার দাম বেড়ে গেছে, ডলার দাম কমে গেছে। এটাকে বলে রিভ্যালুয়েশন। আর এটা যদি ন্যাচারালি হয় তখন এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন। আমি একটু সামারাইজ করি, আপনারা জিনিসটা বুঝতে চেষ্টা করেন। আমার দেশের মুদ্রা যখন ডলারের এগেনিস্টে দাম কমে যাবে, আর দামটা যখন সেন্ট্রাল ব্যাংক করবে, কেন করে সেটার অনেক উত্তর আছে, তখন এটা বলে ডিভ্যালুয়েশন। আর এটা যদি সেন্ট্রাল ব্যাংক না করে ন্যাচারালি হয়, ফ্লোটিং হয়, অর্থাৎ চাহিদা এবং যোগানের ভিত্তিতে হয়, তখন এটাকে বলে ডেপ্রিসিয়েশন। ঠিক এর উল্টো হইলেও উদ্দেশ্যমূলকভাবে সেন্ট্রাল ব্যাংক যদি বাংলাদেশের মুদ্রার দাম বাড়া যায়, ডলার দাম কমায় দেয়, তখন এটাকে বলে রিভ্যালুয়েশন। আর সেন্ট্রাল ব্যাংক না করে যদি এটা ন্যাচারালি হয়, অর্থাৎ চাহিদা এবং যোগানের মিথস্ক্রিয়া হয়, তখন এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আরও কিছু শব্দ যেমন পিপিপিগুলি শিখে নিয়েন। পার্সেজ আমি তো আর সময় পেলে না। পার্সেসিং পাওয়ার, প্যারিটি। তাহলে এই যে আমরা বলি মধ্যম আয়ের দেশ, এখানে টেকনিক্যালি একটা ভুল আছে, আসলে মধ্যম আয়ের দেশ বলে। আমি এগুলি লিখে নিয়েছি, আপনাদের দিয়ে দেবো। আসলে নিম্ন আয়ের দেশ, উচ্চ আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ, উচ্চ মধ্য আয়ের দেশ, এটা 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু মধ্য আয়ের দেশ 2015 সালে হয়ে গেছি। তারপরে আপনারা জানেন জাতিসংঘের একটা কমিটি আছে সিডিপি, আমাদেরকে স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশের সার্টিফিকেট দিয়েছে 2018 সালে। তারা 3 বছর পর, 19, 20, 21 সালে আমাদেরকে আবার তারা মূল্যায়ন করবে। মূল্যায়ন করি যদি আমরা পাশ করি, তাহলে 2024 সালে আমাদেরকে স্বল্পোন্নত দেশের তকমা দিবে। তারপরে এর 3 বছর আমরা, অর্থাৎ 24, 25, 26, 27 পর্যন্ত আমরা স্বল্পোন্নত রাষ্ট্র হিসেবে সকল সুযোগ সুবিধা পাব। কিন্তু কোভিডের কারণে 2-1 দিন আগে আপনারা যদি পেপার পড়ে থাকেন, আপনারা দেখবেন কোভিডের কারণে সরকার এটা 2 বছর পিছিয়ে দিয়েছে, অর্থাৎ সেটা 2026 সাল পর্যন্ত চলে আসে। তো আপনাদের বিভিন্ন প্রশ্ন করবে, স্বল্পোন্নত দেশ থেকে যদি আমরা উন্নয়নশীল দেশে যাই, আমাদের পজিটিভ কী, নেগেটিভ কী? এখানে আমাদের পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিকও আছে। ঠিক আছে, মনে রাখবেন, দেয়ার ইজ এ থ্রেট, দেয়ার ইজ অপরচুনিটি। যেখানে থ্রেট আছে, যেখানে অপরচুনিটি। এই যে কোভিড, এটা একটা থ্রেট। এটা কিন্তু আলটিমেটলি যদি ব্যবহার করা যায়, এটার মধ্যে অনেক অপরচুনিটিও আছে, এটাকে ভাই করতে হবে। তো এগুলি আমি লিখে দিছি আপনাদেরকে, যেহেতু আমাদের টাইম কনস্ট্যান্ট আছে। আমি এগুলো, আচ্ছা কোনো প্রশ্ন আসছে কি না? টেকনিক্যাল ইস্যু, ওকে, কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তো, আপনি পড়ি বলেন তো দেখি আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। ছেলেমেয়েরা কোনো প্রশ্ন করছে? রেপোতে কি সুদ দিতে হয় স্যার? হ্যাঁ, রেপোতেও সুদ দিতে হয়, রিপার্স রেপোতেও সুদ দিতে হয়। রেপোতে তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে সুদ দিবে, আর রিভার্স রেপোতে তার উল্টা সুদ অবশ্যই আছে। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো কমেন্ট থাকলে বলেন, আমি প্রশ্নের উত্তর দিব। কোনো প্রশ্ন থাকলে বলেন। কি ডেপ্রিসিয়েশন, ডিভ্যালুয়েশন, অ্যাপ্রিসিয়েশন সম্পর্কে কিছু বলেন কেউ করে। আচ্ছা, এটা সহজ,
ইউএস ডলার টাকা, খেয়াল রাখবেন, টাকার দাম কমে গেছে, ডলার দাম বেড়ে গেছে, কে করছে? বাংলাদেশ ব্যাংক। এটাকে বলে ডিভ্যালুয়েশন। আমি আবার বলি, টাকার দাম কমে গেছে, ডলারের দাম বেড়ে গেছে, কে করছে? বাংলাদেশ ব্যাংক। এটা হলো ডিভ্যালুয়েশন। টাকার দাম কমে গেছে, ডলার দাম বেড়ে গেছে, কে বলছে? অটোমেটিক্যালি। এটাকে বলে ডেপ্রিসিয়েশন। টাকার দাম বেড়ে গেছে, ডলারের দাম কমে গেছে, কে করছে? সেন্ট্রাল ব্যাংক। এটাকে বলে রিভ্যালুয়েশন। টাকার দাম বেড়ে গেছে, ডলার দাম কমে গেছে, কে করছে? ন্যাচারালি। এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পিপিপি মানে, আচ্ছা সময় তো নাই, পিপিপি মানে পার্চেজিং পাওয়ার প্যারিটি। এটা বার্গার, এটা একটা বার্গার, বার্গার। এই বার্গারটা কিনতে আমেরিকা লাগে $1। আমেরিকা লাগে $1। বার্গারটা কিনতে আমেরিকা লাগে কয় ডলার? $1। বাংলাদেশি টাকায় লাগে, বাংলাদেশে লাগে 30 টাকা। কিন্তু $1 ইজ ইকুয়াল টু তো 80 টাকা। ধরেন $1 ইজ ইকুয়াল টু 90 টাকা। তাহলে আমেরিকার লোক $1 দিয়ে কিনে একটা বার্গার, $1 ইজ ইকুয়াল টু 90 টাকা। তাহলে আমরা একটা বার্গার কিন্তু 90 টাকা লাগার দরকার কথা, কিন্তু আমরা কিন্তু 30 টাকা, অর্থাৎ 90 টাকা দিয়ে আমরা 3টা বার্গার কিনতে পারতেছি। অর্থাৎ আমাদের ক্রয় ক্ষমতা বেশি। এটা হলো পার্চেজিং পাওয়ার প্যারিটি। অর্থাৎ ওরা $1 কিনতে, বার্গার কিনতে যে টাকা খরচ করে, আমরা ওই টাকা দিয়ে 3টা বার্গার কিনতে পারি। এই জন্য আপনি দেখবেন আমাদের জাতীয় আয় যদি ধরেন 2000, মাথা পিছু আয় যদি $2000 হয়, পিপি অনুযায়ী, পিপি পার্চেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী আমাদের মাথা পিছু হলো 6000। অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতার সমতা। আমেরিকার লোকজন $1 দিয়ে একটা বার্গার কিনে, ওই বার্গারটা তো $1 ইকুয়াল টু 90 টাকা। তাহলে ওই বার্গারটা আমরা 90 টাকার কিনার দিক কথা, কিন্তু আমরা ওই বার্গারটা কিনছি কত টাকা দিই? আমরা ওই বার্গারটা কিনতেছি 30 টাকা দিই। অর্থাৎ 90 টাকা দিয়ে আমরা 3টা বার্গার কিনতেছি। তাহলে এখানে কি? আমাদের টাকার ক্রয় ক্ষমতা বেশি। অর্থাৎ ওদের টাকার সাথে তুলনা করলে, সমতা করলে আমাদের টাকার ক্রয় ক্ষমতা বেশি। ওই জন্য আমাদের মাথা পিছু আয় যদি $2000 হয়, পার্চেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী এটা হবে $6000। হ্যাঁ, তারপরে আর জন্য হ্যাঁ, সব প্রশ্নের উত্তর। আচ্ছা, প্রিয় প্রিয় মাস পাওয়ারের ভাই ও বোনেরা, আমি তো অনেক কিছু স্কিপ করে গেছি, আমি ডকুমেন্টটা দিয়ে যাবো। আসলে আপনাদের অনেক কিছু জানার আগ্রহ আছে। সব প্রশ্নের উত্তর নেসেসারিলি হয়তো আমি দিতে পারবো না, কারণ আমি তো আর ইকোনমিস্ট না, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের লোক। কিন্তু বেসিক জিনিসগুলো আপনাদের আশা করি পারবো। কিন্তু আমাদের টাইম এত বেশি কনস্ট্যান্ট, এই টাইমের কারণে আসলে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তা আমি আপনাদের থেকে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।